হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা কেন্দ্র সরকারের বোর্ড NIOS থেকে 10th বা 12th পরীক্ষা দিতে চাইছো, তাদের অ্যাডমিশন চলছে এপ্রিল 2026 সালের জন্য। 2025-এর যে এপ্রিল মাসের পরীক্ষা সেটা অলরেডি চলছে। 19শে মে এই পরীক্ষা শেষ হবে এবং অক্টোবরের যে পরীক্ষা সেটারও অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে। এই মুহূর্তে যে অ্যাডমিশন চলছে, যারা অ্যাডমিশন এই মুহূর্তে নেবে তারা পরীক্ষা দেবে এপ্রিল 2026-এ। তো NIOS-এর আজকে আমরা কিছু ডিটেলস বলবো। যারা নতুন প্রথম দেখছো তারা এই ইনফরমেশনগুলো ভালোভাবে দেখো, এবং যারা এর আগে ভিডিও দেখেছো কিন্তু অনেক বিষয় তাদের ক্লিয়ার হয়নি, তারা নতুন করে আবার দেখতে পারো। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বিভিন্ন স্টেট বোর্ড বা CBSE ICSE বোর্ড থেকে, তারা অনেকেই আমাদের ফোন করেছো যে তোমাদের পরীক্ষা অনেকের 2-4টে পেপার খারাপ হয়েছে। বিশেষ করে সায়েন্স স্ট্রিমের যারা স্টুডেন্ট, তাদের বেশ কিছু সাবজেক্ট খারাপ হয়েছে, তারা পাস নাও করতে পারো সেই পেপারগুলোতে, অথবা তাদের যে 75% মার্কস সেটা নাও আসতে পারে। এবং মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তাদের অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, তারা চাইলে হয়তো সায়েন্স নাও পেতে পারো, তো তাকে বাধ্য হয়ে আর্টস নিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে NIOS তোমাকে অপশান দিচ্ছে যে তুমি যাই মার্কস পাও, তুমি যদি 10th পাস করো তাহলে তুমি NIOS-এ সায়েন্স পড়তে পারো। তো তুমি যদি আর্টস রেগুলার স্কুলে তুমি আর্টস পেয়ে যাও, আর্টস পড়তে থাকো, তো তুমি NIOS থেকে কিন্তু সায়েন্স পড়তে পারবে এবং এখান থেকে পড়ে তুমি নিট দিতে পারবে, IIT দিতে পারবে, NDA যেতে পারবে, আর্মি পুলিশ সমস্ত জায়গায় পরীক্ষা দিতে পারবে, SSC GD JS CGL বা CHL সমস্ত রকম পরীক্ষা, চাকরির পরীক্ষা সব দিতে পারবে। এবং যদি তুমি রেগুলার কলেজে ভর্তি হতে চাও তাহলে তুমি এখান থেকে পড়েও সেই সাবজেক্ট নিয়ে মানে মার্কশিট নিয়ে তুমি রেগুলারে ভর্তি হতে পারবে। এছাড়া যারা অ্যাব্রোড যেতে চাও, বিদেশে পড়তে যেতে চাও, তাদেরও কিন্তু এই মার্কশিট সমস্ত জায়গায় গ্র্যান্টেড, কারণ NIOS হচ্ছে পৃথিবীর লার্জেস্ট ডিস্টেন্স বোর্ড। ঠিক আছে, তো আমরা NIOS-এর কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে পাবলিক এক্সাম। NIOS-এর যে পরীক্ষা হয় সেটাকে পাবলিক এক্সাম বলে, অর্থাৎ তার যে বছরে দুবার পাবলিক এক্সাম হয়। একটা হচ্ছে এপ্রিল মাসে হয়, একটা হচ্ছে অক্টোবর মাসে হয়। স্ট্রিম 1, ব্লক 1, ব্লক 2। ব্লক 1টা হচ্ছে এপ্রিল আর ব্লক 2টা হচ্ছে অক্টোবর। তো আমরা যে অ্যাডমিশনের কথা এখন বলছি সেটা হচ্ছে এপ্রিল 2026, যেটা হচ্ছে ব্লক 1 স্ট্রিম 1। আরেকটা পরীক্ষা হয় সেটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম বা ODE। এই অন ডিমান্ড এক্সাম হচ্ছে যারা এই বছরই ফেল করছো, অর্থাৎ যারা 10th বা 12th কোনো রেগুলার বোর্ড থেকে দিলে, স্টেট বোর্ড বা CBSE ICSE বোর্ড থেকে, তারা যদি সেই বোর্ডে ফেল করে যাও একটা দুটো পেপারে, তাহলে কিন্তু তোমাকে আবার যদি পরীক্ষায় বসতে হয় ওই বোর্ডে, তাহলে তোমাকে পরের বছর বসতে হবে। কিন্তু NIOS তোমাকে অন ডিমান্ডের অপশান দেয় যে তুমি এই বছরই আবার পরীক্ষা বসে ওই সাবজেক্টগুলো দিয়ে তুমি তোমার সাবজেক্ট ক্লিয়ার করতে পারো, বা হয়তো মার্কস কম পেয়েছো তো তুমি কিছু সাবজেক্টে পরীক্ষা দিয়ে তুমি নম্বর বাড়িয়ে নিতে পারো, এটাকে অন ডিমান্ড বলে। আর যেটা ফ্রেশ অ্যাডমিশন পাবলিক এক্সাম, সেটা হচ্ছে তুমি একদম 5টা সাবজেক্ট কি 6টা সাবজেক্ট নিয়ে তুমি ফ্রেশভাবে পরীক্ষা দিলে, এটা হচ্ছে পাবলিক এক্সাম। অন ডিমান্ড দুবার হয়, একবার হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর একবার হয়, আর একবার জানুয়ারি থেকে মার্চ হয়। জুন থেকে সেপ্টেম্বর এবং জানুয়ারি থেকে মার্চ এই যে পরীক্ষা হয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা যে পাবলিক এক্সাম হয় তার যখন মার্কশিট বেরোয়, সেই রেজাল্ট বেরোনোর পরেই হচ্ছে তারপরে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয়, যাতে NIOS-এ যারা ফেল করে NIOS তাদেরও একটা সুযোগ দেয়। তো সেই জন্য এপ্রিল মাসের পরীক্ষার যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন আবার জুন থেকে সেপ্টেম্বরে অন ডিমান্ড দিতে পারবে যদি কেউ ফেল করে থাকে। সেই সাথে রেগুলার বোর্ড বা যে কোনো বোর্ডের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে। আবার যখন অক্টোবরের পরীক্ষা রেজাল্ট বেরোবে NIOS-এর, তখন আবার জানুয়ারি থেকে মার্চ অবধি তারা সুযোগ দেবে অন ডিমান্ড দেওয়ার জন্য। এলিজিবিলিটি কি আছে? যারা 10th দেবে তারা হচ্ছে যে কোনো একটা ক্লাসের মার্কশিট তাদের লাগবে। যদি সে ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10th, মানে 10th দিলে তো সে 10th হয়ে গেল, তো 9th অবধি, তো ক্লাস 1 থেকে 9th অবধি যদি সে পড়ে থাকে তো কোনো একটা ক্লাসের তার মার্কশিট লাগবে। সেই মার্কশিটটা থাকলেই কিন্তু সে 10th-এ ভর্তি হতে পারবে। এবার দেখা যায় যে অনেকের
প্রিভিয়াস রেকর্ড নেই, ফলে সে হয়তো তার মার্কশিট হারিয়ে ফেলেছে, বহু পুরনো তার মার্কশিট, হয়তো ক্লাস 4, 5, 6-এর একটা মার্কশিট ছিল, তো সেই মার্কশিট তার নেই এই মুহূর্তে, তার এই মুহূর্তে কোনো ডকুমেন্ট নেই। তো উইদাউট এনি ডকুমেন্টই কিন্তু এনআইওসে 10th ভর্তি হওয়া যায়। এটা খুব ইনফরমেশন একটা, সেটা ভালোভাবে জেনে রাখো যে তোমার যদি কোনো রকম কোনো ডকুমেন্ট না থাকে, প্রিভিয়াস কোনো তোমার একাডেমিক রেকর্ড না থাকে, তাহলেও তুমি ভর্তি হতে পারবে এনআইওসে, সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ডে। তার জন্য আমরা যেটা করি, একটা সেলফ সার্টিফিকেট আমরা রেডি করে দিই, যে সার্টিফিকেট এটা বলা থাকে যে সে সেই অবধি পড়াশোনা করেছে বা সে এতটুকু পড়াশোনা জানে যে সে 10th পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এলিজেবল। তো সেই একটা সার্টিফিকেট আমরা রেডি করে আমরা জমা করি বোর্ডে, ফলে তার অ্যাডমিশন কনফার্ম হয়ে যায়, সে পরীক্ষা দিতে পারে। যারা 12th দেবে তাদের 10th পাসের মার্কশিট অবশ্যই লাগবে। উইদাউট 10th পাসের মার্কশিট কিন্তু 12 পরীক্ষা দেওয়া যাবে না। তো সে 10th পাসের যে বোর্ডটা হবে সেটা যেন অবশ্যই একটা ভ্যালিড বোর্ড হয়। এনআইওসের ওয়েবসাইটে, NIOS.ac.in এর ওয়েবসাইটে তাদের একটা লিস্ট দেওয়া আছে, এবং ইন্ডিয়া গভর্নমেন্ট যে অ্যাপ্রুভড বোর্ড, সেই প্রায় 40 থেকে 42টা মতো যে অ্যাপ্রুভ বোর্ড আছে, সেই অ্যাপ্রুভ বোর্ডের লিস্টে যে বোর্ডগুলো আছে, কেবলমাত্র সেই বোর্ড থেকে পাস করলেই কিন্তু এনআইওসে ভর্তি হওয়া যাবে। অন্য যে কোনো রকমের প্রাইভেট বোর্ড বা যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে এসে কিন্তু এনআইওস থেকে ভর্তি হওয়া যাবে না, ঠিক আছে। অ্যাডমিশন পুরোপুরি অনলাইন হয়, অনলাইন অ্যাডমিশন হয়। চাইলে কোনো স্টুডেন্ট সাইবার ক্যাফেতে গিয়েও অ্যাডমিশন করতে পারে, কিন্তু সেখানে অনেক রকমের সমস্যা হয়, কারণ যে ভর্তি করায় তার এই নলেজ থাকে না যে কোন স্ট্রিম, কোন ব্লক, কোন কোন সাবজেক্ট, কি মিডিয়াম, কোন জায়গায় কি, অনেকগুলো 3-4টে স্টেজ পূরণ করে তারপরে গিয়ে ভর্তি করতে হয়। লাস্টে অ্যাডমিশন হয়তো কনফার্ম হয় না, অনেক রকম সমস্যা হয়। যারা অনেকেই এরকম সাইবার ক্যাফেতে ভর্তি হয়, নিজেরা ট্রাই করে, তারা কোথাও আটকে যায়, গেলে তারপরে আর সেখান থেকে সেই অ্যাডমিশনটা ঠিক করা যায় না, তো টাকাটা নষ্ট হয়। তো সেই রকম অনেক স্টুডেন্ট আমাদের কাছে পরবর্তীকালে আসে, তো আমরা সেগুলো আবার তাদেরকে ঠিক করি। তো সেই জন্য অ্যাডমিশন যদি নিতে চাও, নিজেরা নিতে পারো, সেটা খুব কেয়ারফুলি অ্যাডমিশন করতে হবে। কোনো কারণে কোনো জিনিস মিস্টেক হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে গিয়ে আর অ্যাডমিশনটা কনফার্ম হবে না, তোমার টাকাটা নষ্ট হবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্ট। যারা ফ্রেশ স্টুডেন্ট, অর্থাৎ প্রথমবার এনআইওসে অ্যাজ এ ফ্রেশ স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিচ্ছে, হয়তো আগে সে 10th অন্য বোর্ডে পাস করেছে, আবার মার্কস বাড়ানোর জন্য এখানে 10 দিতে পারে, বা অন্য বোর্ডে সে 12 পাস করে রেখেছে, এখান থেকে সায়েন্স পড়ার জন্য ফার্মেসি পড়বে, বিএসসি নার্সিং পড়বে, এই সমস্ত সাবজেক্ট মানে সে কোর্স করার জন্য এখানে অনেকে আবার সায়েন্স পড়ে। তো সেইগুলোর জন্য সে কিন্তু এখানে যে ফ্রেশ অ্যাডমিশন নেবে, সেখানে 5টা থেকে 7টাতে সাবজেক্ট নিতে হবে তাকে, মিনিমাম 5টা সাবজেক্ট, ম্যাক্সিমাম 7টা। 5টাতে পাস করলেই পাস, তোমার 5টাতেই যা তুমি নম্বর পাবে সেটা দিয়েই তোমার পার্সেন্টেজ হবে। অনেকে 6টা নেয়, 7টা নেয়, বাকি দুটো সাবজেক্টের কিন্তু পার্সেন্টেজ তোমার অ্যাড হবে না, ওটা অ্যাডিশনাল হিসেবে থেকে যাবে, ঠিক আছে। তো তুমি মিনিমাম 5টা নিতেই হবে, আর ম্যাক্সিমাম 7টা অবধি সাবজেক্ট নিতে পারো, ঠিক আছে। পার্ট অ্যাডমিশন একটা অপশান আছে, 1 থেকে 4, তুমি 1টা থেকে 4টে সাবজেক্ট নিয়ে পার্ট অ্যাডমিশন দিতে পারো। এইটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে নম্বর বাড়াতে চায়, অর্থাৎ হয়তো মার্কস কম এসছে, রেগুলার বোর্ডে পরীক্ষা দিয়েছিল 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আগেও হয়তো সে পরীক্ষা দিয়েছিল, তখন তার মার্কস কম ছিল, তার এখন মনে হচ্ছে তার মার্কস বাড়ানোর প্রয়োজন, বা হয়তো গত বছর পরীক্ষা দিয়েছিল, বা এবছরে যারা পরীক্ষা দেবে তাদের হয়তো মার্কস কম পাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সে চাইলে পুনরায় এনআইওস থেকে পরীক্ষা দিতে পারে, এবং পার্ট অ্যাডমিশন 1টা, 2টো, 3টে, 4টে, ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট অবধি সে পার্ট অ্যাডমিশন দিয়ে সে তার নম্বরটা বাড়াতে পারে। এক্ষেত্রে কিন্তু সে যেগুলো সাবজেক্ট পরীক্ষা দেবে, যদি 2টো সাবজেক্ট পরীক্ষা দেয় তাহলে 2টো সাবজেক্টেরই একটা মার্কশিট পাবে, 3টে সাবজেক্ট পরীক্ষা দেয় 3টে সাবজেক্টেরই মার্কশিট পাবে, বা 4টে সাবজেক্টে যদি পরীক্ষা দেয় তাহলে 4টে সাবজেক্টের মার্কশিট পাবে। যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে তার একটা আলাদা মার্কশিট আসবে, আগের মার্কশিট আর নতুন মার্কশিট তাকে একসাথে করে যেখানে জমা দেবে সেখানে 2টো মার্কশিট একসাথে জমা দিতে হবে। সব মিলিয়ে একটা মার্কশিটের মধ্যে কিন্তু এই পার্ট অ্যাডমিশনের তোমার আসবে না, মার্কশিট একটা আসবে না। যে মার্কশিট তুমি নতুন পেলে আর তোমার পুরনো যে মার্কশিট আছে সেই দুটো অ্যাটাচ করে তোমাকে কোথাও জমা দিতে হবে। এবং পার্ট অ্যাডমিশনের ক্ষেত্রে তোমায় কিন্তু কোনো সার্টিফিকেট বোর্ড ইস্যু করবে না, কোনো সার্টিফিকেট বোর্ড কিন্তু পার্ট অ্যাডমিশনে দেয় না, ফলে তোমাকে ওই মার্কশিটটা নিয়েই কাজ চালাতে হবে। অনেকে স্ট্রিম সুইম করতে পারো, এনআইওস এই অপশান দেয়, অর্থাৎ তুমি হয়তো আগে আর্টস পড়েছো, তুমি সেখানে 2টো সাবজেক্ট রেখে তুমি নতুন করে যদি পার্ট অ্যাডমিশন নাও তাহলে তুমি
তোমার সায়েন্সের দুটো কি তিনটে সাবজেক্ট নিলে, হয়তো আর্টস পড়েছিলে, তো তুমি ওখান থেকে দুটো সাবজেক্ট তোমার ওই মার্কশিট যেমন আছে তুমি এখানে তিনটে সাবজেক্ট তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি নিয়ে নিলে। তো এই দুটো সাবজেক্ট আর এই যে মার্কশিট আসবে আর আগের মার্কশিট দিয়ে তুমি তোমার স্ট্রিম সুইচ করতে পারো। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তোমার যেহেতু তুমি পার্ট অ্যাডমিশন দিচ্ছ, ফলে তোমার আগের মার্কশিটটা আর্টসের আর নতুন মার্কশিটটা তিনটে সাবজেক্টের, তো এইটা কিন্তু অনেক জায়গায় অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে তুমি একদম ফ্রেশ অ্যাডমিশন নাও, তুমি 5টা সাবজেক্ট কি 6টা সাবজেক্ট নাও, নিয়ে তুমি সায়েন্সে ভর্তি হয়ে নাও এবং তুমি পরীক্ষা দিয়ে ফ্রেশভাবে পাস করো। যারা হয়তো দেখা যাচ্ছে পিসিএম নিয়েছো, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়েছো, কিন্তু তার বায়োলজি ছিল না, এখন তুমি চাইছো তুমি নিট পরীক্ষা দেবে, তার জন্য তোমার বায়োলজি প্রয়োজন। তো তুমি কেবলমাত্র একটা সাবজেক্ট হিসাবে বায়োলজি পার্ট অ্যাডমিশন দিয়ে তুমি বায়োলজির একটা মার্কশিট পাবে। সেই মার্কশিটটা কিন্তু একসাথে করে তুমি যদি নিটে ফর্ম ফিল আপ করো, সেটা কিন্তু এলিজিবল। নিট তুমি এরকমভাবে দুটো মার্কশিট দিলে নিট কিন্তু তোমাকে গ্রহণ করবে। আফটার অ্যাডমিশন, তুমি যখন অ্যাডমিশন হয়ে যাবে তখন তোমার অ্যাডমিশন কনফার্ম হতে একটু সময় লাগে, এনআইএস একটু সময় নেয়, কারণ সারা দেশ থেকে অ্যাডমিশন হয়, বিদেশ থেকে অ্যাডমিশন হয়, ইউএই, কাতার, বাহারিন, কুয়েত এসব জায়গাতেও এনআইএসের সেন্টার আছে, নেপালের সেন্টার আছে। তো সমস্ত জায়গায় কিন্তু অ্যাডমিশন এবং সারা দেশ থেকে স্টুডেন্ট প্রত্যেকটা রাজ্যে অ্যাডমিশন হয়। তো সব মিলিয়ে কিন্তু এনআইএসের অ্যাডমিশন কনফার্ম হতে একটু সময় লাগে, তো সেই অবধি তোমায় ওয়েট করতে হবে। অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে তোমার একটা ড্যাশবোর্ড আসবে, একটা স্টুডেন্টের নামে প্রত্যেকটা স্টুডেন্টের নামে একটা ড্যাশবোর্ড আসবে, সমস্ত ইনফরমেশান তুমি সেই ড্যাশবোর্ডে পাবে। তোমার আই কার্ড, তোমার যে হল টিকিট, সেগুলো সব এখানে আসবে। আর অ্যাডমিশন হওয়ার পরে তুমি যে অ্যাড্রেস দেবে, এক্সাম ফর্ম ফিল আপ মানে তোমার যখন অ্যাডমিশন হবে সেই সময় আমরা যে অ্যাড্রেস দেবো, সেই অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টে তোমার এরকম বুকস আসবে, বই। এবারে এনআইওএসি লাস্ট 2024 সালের এপ্রিল মাস থেকে কিন্তু নতুন করে সিলেবাস চেঞ্জ হয়েছে, তো ফলে নতুন বই এত অ্যাভেলেবিলিটি নেই যে প্রত্যেকটা স্টুডেন্টকে এনআইএস বই পাঠাতে পারবে। ফলে এনআইএস কিন্তু লাস্ট 1-1.5 বছর ধরে ঠিকঠাক সবাইকে বই পাঠাতে পারছে না, প্রচুর স্টুডেন্ট বই পায় না। এবছরও আমাদের অনেক স্টুডেন্ট বই পায়নি। তো যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের অ্যাডমিশন কনফার্ম হচ্ছে ঠিকই, কিন্তু বইটা সঠিক সময় পেয়ে উঠছে না। সেজন্য যদি তোমার পড়তে সমস্যা হয় তাহলে এনআইএসের ওয়েবসাইটে সেখানে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি অনলাইন পড়তে পারো। কিন্তু যেহেতু মোটা বই, সেই অনলাইন পড়ে তেমন সুবিধা হয় না। তো আমরা স্টুডেন্টদেরকে আলাদা করে গাইডেন্স দিই, যে গাইডেন্স মোটামুটি 95 to 100% কমন থাকে, সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন তুমি কমন পাবে, ভালো মার্কস পাবে। তো এই মুহূর্তেও যারা অক্টোবরে পরীক্ষা দেবে, যারা অ্যাডমিশন অলরেডি হয়ে আছো, অ্যাডমিশন কনফার্মও হয়ে গেছে, তো তারা কিন্তু চাইলে তোমরা গাইডেন্স নিতে পারো, যেখানে তোমরা নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট এগুলোর জন্য এবং থিওরি পরীক্ষার পুরো কমপ্লিট নোটস পেতে পারো। ঠিক আছে, এবার সিলেবাসটা একটু বলে দিই তোমাদের। এই যে সিলেবাস দুটো রকম হয়। টোটাল এনআইএসের যে সিলেবাস, সেটাকে দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসাইনমেন্টের সিলেবাস, একটা হচ্ছে থিওরি পরীক্ষার সিলেবাস। এবার এই ভাগটা কিন্তু হয় হচ্ছে পাবলিক এক্সামের জন্য। পাবলিক এক্সামে 40% সিলেবাস থাকে হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। অ্যাসাইনমেন্ট কি সেটা আমি বলছি, প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থাকে, তো অ্যাসাইনমেন্ট আমি বলছি। তো অ্যাসাইনমেন্ট আর হচ্ছে থিওরি, এই দুটো সাবজেক্টের জন্য আলাদা সিলেবাস থাকে। অ্যাসাইনমেন্ট লেখার জন্য একটা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হয়। প্রত্যেক সাবজেক্টের যত নম্বর থিওরি নম্বর থাকে তার 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে। তো সেটা বলে নিলে তোমাদের সুবিধা হবে। তারপরে আমি ওই পার্টটায় যাচ্ছি। তো যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সেটাকে টিএমএ বলা হয়, টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট। এখানে হচ্ছে টোটাল যে থিওরি নম্বর থাকে তার 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট হয়। ঠিক আছে, এবার এই যে এপ্রিল 2026-এর যে পাবলিক এক্সাম হবে, এর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে। সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে টোটাল যে সিলেবাস তার 40% হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে। 6টা করে সাবজেক্ট থাকে, মানে প্রশ্ন থাকে, সেই 6টা প্রশ্ন তোমাকে লিখে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসাবে যে ড্যাশবোর্ড তুমি পাবে অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে, সেখান থেকে তোমাকে আপলোড করতে হয়। ঠিক আছে, তো এর ওপরে 20% নম্বর থাকে। অর্থাৎ যদি তোমার বাংলা, ইংরাজি এই সাবজেক্টগুলো 100 পুরো থিওরি, তো 100 20% মানে হচ্ছে 20 নম্বর। তো 20 নম্বরে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। যদি ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
হোম সায়েন্স, এগুলোর হচ্ছে 20 নম্বর করে প্র্যাকটিক্যাল থাকে। তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80 নম্বর থাকে। এই 80 নম্বরের 20% মানে 16 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখতে হয়। এরকমভাবে টোটাল যে সাবজেক্টের যত নম্বর থিওরি নম্বর আছে তার 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হয়। সেই অ্যাসাইনমেন্টের উপরে বোর্ড নম্বর দেয়। এবং সিলেবাস হচ্ছে, যদি তুমি পাবলিক এক্সাম দাও অ্যাজ এ ফ্রেশ স্টুডেন্ট, তাহলে তোমাকে 100% সিলেবাস পড়তে হবে না। তোমার 40% সিলেবাস থিওরির জন্য বাদ চলে যাবে। ওখান থেকে মানে 40% সিলেবাস টিএমের জন্য বাদ চলে যাবে। তুমি ওখান থেকে টিএমএ বা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিলে বাকি যে 60% সিলেবাস থাকছে কেবলমাত্র তার উপরেই তোমাকে থিওরি মানে পরীক্ষার সময় তোমার প্রশ্ন হবে। 40% যে সাবজেক্ট তোমার টিএমএ তার উপর থেকে কোনো প্রশ্ন হবে না পরীক্ষার সময়, কেবলমাত্র 60% সিলেবাস প্রশ্ন হবে। কিন্তু যদি তুমি অন ডিমান্ড দাও, অর্থাৎ যারা এই মুহূর্তে ক্লাস 12-এর পরীক্ষা দিলে যদি সে ফেল করে যাও বা নম্বর বাড়াতে চাও, অন ডিমান্ডের সাথে পরীক্ষা দিতে চাও, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা দাও, তাহলে কিন্তু তার 100% সিলেবাসে পরীক্ষা দিতে হবে। কারণ অন ডিমান্ডের সময় কোনো টিএমএ সিস্টেম থাকে না। তো টোটাল যে সিলেবাস আছে, টিএমের যে 40% সিলেবাস প্লাস পাবলিক এক্সামের 40% সিলেবাস, সব মিলিয়ে কিন্তু তোমাকে অন ডিমান্ডে থিওরি এক্সাম দিতে হবে। কেবলমাত্র প্র্যাকটিক্যালটা আলাদা হয়, যেসব সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালটা আলাদা হবে। এবং অন ডিমান্ড কিন্তু পরীক্ষা হয় হচ্ছে বেশিরভাগ কেন্দ্র বিদ্যালয়, ঠিক আছে। অন্যান্য স্কুলগুলোতে অন ডিমান্ডে তেমন সিট পড়ে না এবং রিজিওনাল সেন্টারে সিট পড়ে। আমাদের কলকাতা সল্টলেক সেক্টর 3-তে যে রিজিওনাল সেন্টার আছে সেখানে সিট পড়তে পারে, অথবা বিভিন্ন যে কেন্দ্র বিদ্যালয়গুলো আছে, কেবিগুলো আছে, সেখানে সিট পড়তে পারে। তো অন ডিমান্ড ছাড়া পাবলিক এক্সাম যেটা হয় সেটা 60% তোমার সিলেবাসে পরীক্ষা দেবে। আর এখানে নর্মাল স্কুলেও সিট পড়ে, আবার কেবিতে বা আর্মি স্কুলেও সিট পড়ে। যেটা অন ডিমান্ডের ক্ষেত্রে বললাম যে তোমাকে অন ডিমান্ড জমা করতে হবে তোমার ড্যাশবোর্ড থেকে। টিএমের পরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পিসিবি ক্লাস। যেসব সাবজেক্টগুলোতে তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, যেগুলো যেমন বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স, জিওগ্রাফি, ডেটা এন্ট্রি অপারেশন, কম্পিউটার সায়েন্স, পেন্টিং, এই সমস্ত সাবজেক্টগুলোর 5টা করে পিসিবি ক্লাস হয়। হ্যাঁ, পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম এটাকে পুরো বলা হয়। এই পিসিবি ক্লাস তোমার যে সচরাচর যে স্কুলে তুমি অ্যাডমিশন হবে সেই স্কুলেই পিসিবি ক্লাসটা হয়। সেখানে তোমার যে ড্যাশবোর্ড আসবে সেখানে শিডিউল দিয়ে দেওয়া হবে যে ওই সময়ে তোমাকে গিয়ে পিসিবি ক্লাস করতে হবে। এবার এটা একটা সমস্যা হয় প্রতি বছর, যে বোর্ডের নিয়ম হচ্ছে যে তোমার হল টিকিট, পিসিবির আলাদা হল টিকিট বেরোয়, তো সেই পিসিবির হল টিকিট নিয়ে পিসিবি ক্লাস করতে যেতে হয়। কিন্তু হল টিকিট বেরোনোর আগে দেখা যায় যে অনেক সময় পিসিবির শিডিউল দিয়ে দেয় ড্যাশবোর্ডে। তো সেই শিডিউল অনুযায়ী কিন্তু তোমাকে যেতে হবে, গিয়ে কিন্তু ক্লাসগুলো করে আসতে হবে। কারণ যে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো থাকবে তার যে মার্কস আসবে সেই মার্কসে মোটামুটি 50% থাকে হচ্ছে কিন্তু পিসিবি ক্লাসের ওপর। অর্থাৎ ধরো তোমার কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল হয়তো 20 আছে, তো এক্ষেত্রে 10 হচ্ছে তোমার এই পিসিবির জন্য তুমি পাবে, আর 10 হচ্ছে তুমি পাবে হচ্ছে ফাইল সাবমিশনের জন্য। মানে যেদিন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ডেট বেরোবে সেদিনকে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তোমার যে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে সেই জন্য 50% নম্বর, আর বাকি 50% হচ্ছে তোমার এই পিসিবিতে পাবে। সেজন্য পিসিবি ক্লাসটা করা ইম্পর্টেন্ট। এবার যেটা প্র্যাকটিক্যাল এক্সাম, যেটা বললাম যে পিসিবিতে তোমার 50% নম্বর তোমার ওইখানের জন্য বরাদ্দ আছে, বাকি 50% হচ্ছে তোমার এই প্র্যাকটিক্যাল এক্সাম। সেখানে তোমার আলাদা প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করতে হবে। যে সাবজেক্টগুলো আছে প্র্যাকটিক্যাল কী লিখবে তার জন্য বোর্ড আগের থেকে দিয়ে দেয়, সে কোত্থেকে তুমি এক্সপেরিমেন্টসগুলো লিখবে তার জন্য বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকে। তো সেখান থেকে প্র্যাকটিক্যাল লিখতে হয়, সেই লিখে তোমাকে ফাইল রেডি করতে হবে। এবং যেদিন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তোমার আলাদা হল টিকিট বেরোবে, সেপারেট হল টিকিট বেরোবে, এবং সেখানে উল্লেখ করা থাকবে যে তোমার কোথায় প্র্যাকটিক্যালের সিট পড়েছে। সেই জায়গায় তোমার প্র্যাকটিক্যালের এই খাতাগুলো নিয়ে যেতে হবে। ওই দিনকে তোমার একটা লিখিত পরীক্ষা হতে পারে। যে সাবজেক্ট তুমি ওই খাতায় রেডি করেছো, যে এক্সপেরিমেন্টসগুলো লিখেছো, তার উপর ডিপেন্ড করে তোমার প্রশ্ন দেয় এবং ভাইভাও দেয়, কিছু মুখে জিজ্ঞেস করতে পারে। তো এই সব মিলিয়ে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে। এবং যেটা তোমার যে প্র্যাকটিক্যাল যে হল টিকিট থাকবে সেখানে তোমার ডেট দেওয়া থাকবে। তো সেই ডেট অনুযায়ী কিন্তু তোমার পরীক্ষা দিতে যেতে হবে এবং সেখানে পরীক্ষা দেবে। এবার হচ্ছে থিওরি এক্সাম। থিওরি এক্সাম এটা
প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা মার্চের, এটা যেটা বলা হলো না, মার্চের ফার্স্ট উইকেই তোমার, যদি তুমি এপ্রিল মাসে পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার মার্চের ফার্স্ট উইকেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে এবং তারপরেই তোমার থিওরি পরীক্ষা হবে। ঠিক আছে, থিওরি এক্সাম সেটা হচ্ছে তোমার 60% সিলেবাসে হবে। যদি তুমি ফ্রেশ স্টুডেন্ট হিসেবে পাবলিক এক্সাম দাও, তোমার আলাদা সেপারেট হল টিকিট বেরোবে, যেমন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় হল টিকিট বেরিয়েছিল সেরকমই তোমার থিওরি পরীক্ষা আলাদা হল টিকিট বেরোবে। সেখানে আগে থেকে রুটিন পাবলিশ হবে এবং 3 ঘন্টা 15 মিনিট তুমি সময় পাবে। টোটাল তোমার 32টা পেজ দেওয়া থাকবে, তার এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না। ওই 32টা পেজের মধ্যেই তোমাকে উত্তর লিখতে হবে, কমপ্লিট করতে হবে এবং এপ্রিলের ফার্স্ট উইকেই পরীক্ষা শুরু হয়ে যায়। যখন এই মুহূর্তে যেমন পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা চলছে এপ্রিল মাসে এবং এটা 19শে মে গিয়ে শেষ হবে। এরকমই তোমরা যেমন 26-এর গিয়ে এপ্রিলে পরীক্ষা দেবে, ফার্স্ট উইকে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে অ্যাডমিশন চলছে। যারা এপ্রিল 2026-এর জন্য পাবলিক এক্সাম দেবে তাদের অ্যাডমিশন এই মুহূর্তে চলছে। তুমি অ্যাডমিশনের এই মুহূর্তে কিছুটা সময় পাবে, কিন্তু তুমি যদি দেরিতে ভর্তি হও তাহলে তোমার অ্যাডমিশন কনফার্ম দেরিতে হবে, বইপত্র আসতে সময় লাগবে, তো তোমার পড়াশোনার প্রস্তুতি নিতেও সময় লাগবে। তো যারা অ্যাডমিশন এই মুহূর্তে নিতে চাও তারা উইদাউট লেট ফাইনে কিন্তু 31শে জুলাই 2025 অবধি সময় পাবে, আর লেট ফাইন দিয়ে তুমি 15ই সেপ্টেম্বর 2025 অবধি সময় পাবে। কিন্তু যদি তুমি এই সময়গুলোর জন্য ওয়েট করে থাকো তাহলে যেটা হবে, তোমার অ্যাডমিশন কনফার্ম হতে সময় লাগবে প্রায় 2 মাস, 2.5 মাস, অনেক ক্ষেত্রে 3 মাসও লেগে যায় অ্যাডমিশন কনফার্ম হতে। তো যদি তুমি জুলাই মাসে গিয়ে ভর্তি হও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রায় 2 মাস, আগস্ট সেপ্টেম্বর মাসে গিয়ে তোমার অ্যাডমিশন কনফার্ম হবে। তো তুমি হাতে পড়াশোনার জন্য সময় কম পাবে। তো যত দ্রুত তুমি ভর্তি হবে তত দ্রুত তোমার অ্যাডমিশন কনফার্ম হবে, তোমার পড়াশোনাটা ঠিকঠাকভাবে শুরু হবে। কারণ এই সিলেবাস, তুমি দীর্ঘদিন পড়াশোনার বাইরে আছো বা সিলেবাস তোমার যা স্টেট বোর্ডে পড়ে এসছো তার থেকে একটু সিলেবাস আলাদা। তো তোমার পরীক্ষা প্রস্তুতি বা অ্যাডমিশন নেওয়া এই সমস্তগুলো করে তোমার যখন পরীক্ষা দিতে যাবে তোমার সময় কিন্তু অলরেডি কমে যাবে। ঠিক আছে, তো তুমি ক্লাস 10th পরে 2 বছর দিয়ে তবে রেগুলার স্টুডেন্টরা 12 দেয়, আর এখানে তুমি 6 মাস 7 মাসের মধ্যে পরীক্ষা দিচ্ছ। তো ফলে তোমার প্রস্তুতির জন্য একটু সময় দরকার। আমরা যে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট দেবো, সেগুলো প্র্যাকটিক্যালের গাইডেন্স দেবো, সেগুলো দিয়ে তুমি সমস্ত কিছু কমন পেয়ে যাবে, তোমার সব কিছু স্মুথ চলবে। কিন্তু তার জন্য অ্যাডমিশন যদি তুমি আগে নাও তাহলে সেগুলো আমাদের দিতে সুবিধা হবে, তোমার প্রস্তুতি নিতেও সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা যেটা করি, আমরা অ্যাডমিশন করাবো, তোমার সাথে কথা বলে তুমি কি সাবজেক্ট নিতে চাইছো, তুমি কোন মিডিয়ামে পড়বে। যদি তুমি বাংলা মিডিয়ামে পড়তে চাও তাহলে কোন কোন সাবজেক্ট তুমি বাংলায় পাবে। যদি কেউ প্রথমবার অনেকদিন বাদে 10th দিচ্ছ তাহলে কোন কোন সাবজেক্ট নিলে তুমি থিওরি পরীক্ষায় যে কোনো নম্বর পেলেই তোমার পাস হয়ে যাবে, সেগুলো আমরা গাইডেন্স দিই, সেগুলো আলোচনা করে সেই সাবজেক্টগুলো আমরা দিই। তো প্রপার গাইডেন্স, প্রপার ইনফরমেশন এগুলো তোমরা আমাদের থেকে পাবে। টিএমএ প্র্যাকটিক্যালের গাইডেন্স, টিএমএ কী লিখবে, প্র্যাকটিক্যালে কী লিখবে, সেগুলো আমরা সব কিছু রেডি করে দেবো। তো যারা ভর্তি হতে চাইছো বা অক্টোবর 2025 এবছর যারা পরীক্ষা দেবে সামনে, যারা বই পেয়ে ওঠেনি, অ্যাডমিশন কনফার্ম হয়েছে কিন্তু কি পড়বে, কি করবে, কতটা পড়বে বুঝতে পারছো না, তো তারা হেল্পলাইন নম্বরে ফোন করো। হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা তোমাদের গাইডেন্স নিতে পারো, অ্যাসাইনমেন্ট, নোট সাজেশান এগুলোর জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা তোমাদের যে নোট সাজেশান দেবো সেগুলো কিন্তু 90 to 95% পর্যন্ত কমন আসবে, সেখান থেকে তোমরা ভালো নম্বর পাবে। হেল্পলাইন নম্বরে এই নম্বরটায় তোমরা ফোন করতে পারো। আমরা শেষ প্রায় 12 থেকে 14 বছর ধরে এনআইএসের স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করাচ্ছি, তাদের গাইডেন্স দিচ্ছি সফলতার সাথে। কয়েকশো স্টুডেন্ট আমাদের থেকে, কয়েক হাজার স্টুডেন্ট আমাদের থেকে পাস করেছে। তো স্বাভাবিকভাবে তোমরা যারা ভর্তি হতে চাইছো, গাইডেন্স নিতে চাইছো, তারা এই নম্বরে ফোন করো, যোগাযোগ করো, যাতে তোমার ইন ফিউচারে তুমি ভালো নম্বর পেয়ে তোমার 10th বা 12 পাস করতে পারো এবং তোমার যে অ্যাকাডেমিক জার্নি আছে সেটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারো। ধন্যবাদ।